এই যে সমন্বয়কদের তুলে নিয়ে যাওয়া, তাদেরকে দিয়ে স্ক্রিপ্টেড কথা পড়ানো, মিথ্যা বয়ান তাদেরকে জোর করে দেয়া, এই সকল কিছুই সরকারের ভুলকে আরো বড় ভুলের দিকে নিয়ে যাচ্ছে এবং সরকারের নিজের পতন নিজে ত্বরান্বিত করছে। 6 সমন্বয়কের দেয়া কোটা আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করেছেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের। রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেয়া এক বিবৃতিতে তিনি ওই সমন্বয়কদের ঘোষণা প্রত্যাখ্যান করেন। এবার হবে কঠোর আন্দোলন, আবার উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। এটা আমার মুখের কথা না, কার মুখের কথা প্রমাণ সহ দেখাবো। বলে জানায়াতুল্লাহ আব্বাসী রাজাকার, তাকে গ্রেফতার করে রিমান্ড দেওয়া হচ্ছে। আব্বাসী এনায়েতুল্লাহ আব্বাসী, সে তো চিহ্নিত রাজাকার, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, দ্বন্দ্ব। দর্শক, এবার কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিল আরেক সমন্বয়ক। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে গতকাল ডিবি কার্যালয়ে বসে অন্যতম 6 সমন্বয়ক কিন্তু এই আন্দোলন প্রত্যাহার করেছে। তো প্রিয় দর্শক, বাংলাদেশের মানুষ সহ আরও যে শিক্ষার্থী রয়েছে তারা সবাই কিন্তু বলছে এটা গান পয়েন্টে তাদেরকে দিয়ে এসব বলানো হয়েছে, অর্থাৎ শিখিয়ে দেওয়া স্ক্রিপ্ট তাদেরকে দিয়ে বলানো হয়েছে। প্রিয় দর্শক, সেই বিষয়টার প্রতিবাদে আরও যে সমন্বয়কগুলো আছে তারা কিন্তু কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে। তো প্রিয় দর্শক, আন্দোলন আরও কতটা ভয়াবহ রূপ নিতে পারে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। সেই সাথে প্রিয় দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বাংলাদেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন এই সরকার তিনি নিজেই নিজের পতন ডেকে আনছে। তো দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা হঠাৎ করে কেন এমন মন্তব্য করলেন তা আমরা তার নিজ মুখ থেকেই জানতে চলেছি। তো দর্শক, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা আজকের নিউজের প্রথম যে অংশ বিশেষগুলো দেখানো হয়েছে তা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন। সবশেষে প্রিয় দর্শক, যে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে চলেছেন সেটি হলো ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী এবার বিচারপতি মানিককে উচিত শিক্ষা দিল। দর্শক মণ্ডলী, আমরা কিন্তু জানি বিচারপতি মানিক রাজাকার বলেছে। তো দর্শক, এরই প্রতিবাদে এবার এনায়েতুল্লাহ আব্বাসী তাকে কড়া ভাষায় কিছু কথা বলেছে। তো দর্শক, কি সেই কথা বলেছে তা আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। বাংলাদেশে বর্তমানে যে সরকারটি আছে, এই সরকারকে কেউ বলে স্বৈরাচার, কেউ বলে ফ্যাসিস্ট, কেউ বলে কর্তৃত্ববাদী, আমি বলতাম মাফিয়া, এবং এখন নিশ্চিতভাবেই একটি খুনি সরকার। যেই সরকার একবারও চিন্তা করে না নিজের দেশের মানুষের বুকের বরাবর অস্ত্র তুলে দিতে, যেই সরকার একবারও চিন্তা করে না ক্ষমতায় থাকতে 200-র ওপরে মানুষকে নির্বিচারে হত্যা করতে, যেই সরকার একবারও চিন্তা করে না হাজার হাজার মানুষকে স্রেফ গুলি করে আহত করতে, এই সরকার একবারও চিন্তা করে না নির্বিচারে হাজার হাজার মামলা দায়ের করতে, এবং এই সকল কিছুই করা হয় কেবলমাত্র ক্ষমতায় থাকবার জন্য। আমি ভেবেছিলাম আমার এই চ্যানেলটি আমি আর কন্টিনিউ হয়তো করব না, আমি টেলিভিশনে রেগুলার কথা বলি, সুতরাং আমার কথা যারা শুনতে চান তারা টেলিভিশনেই শুনতে পারেন। কিন্তু গত কয়েকদিনের কোটা মুভমেন্টের সময় লক্ষ্য করলাম আমাকে কোনো টেলিভিশন ডাকছে না। আজকে আমাকে একটি বেসরকারি টেলিভিশন প্রথম আমন্ত্রণ জানালো এবং সেখানে গিয়ে আমি কথা বললাম, এবং তারপরে আমি ঠিক করলাম টেলিভিশনের এই সীমিত সময়ের মধ্যে বেঁধে দেওয়া প্রশ্নের মধ্যে এবং আমার সহ আলোচক কি বলছেন সেগুলোর উত্তর দিতে দিতেই আসলে সময় পার হয়ে যায়। এর বাইরেও আরও অনেক কথা থাকে, সেই কথাগুলো বলবার জন্যই আমি আবারও আমার রুমিনস ভয়েসে কথা শুরু করছি। গত কয়েকদিনে বাংলাদেশে যা হয়েছে সেটি বাংলাদেশের জন্মের পর তো বটেই, পাকিস্তান আমলে কিংবা ব্রিটিশ পিরিয়ডেও কখনো হয় নাই। নির্বিচারে নিজের দেশের মানুষের ন্যায্য দাবি দমন করতে সরকার বিভৎসভাবে বল প্রয়োগ করেছে। এখন এই ঘটনাগুলো আপনারা কম বেশি সকলেই জানেন, আমি সেগুলোর আর পুনরাবৃত্তি করবো না। 200-র উপরে মানুষ মারা গেছে, প্রায় 10,000-এর উপরে মামলা অলরেডি দায়ের হয়েছে, কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করে ফেলা হয়েছে, কয়েক হাজার মানুষ আহত হয়েছে, প্রায় 1000 খানেক মানুষ চোখে গুলি খেয়ে অন্ধ হয়ে গেছেন, এবং কয়েক হাজার মানুষ পঙ্গু হয়েছে। এই কথাগুলো সকলেই আমরা জানি। আজকে নতুন যে আপডেট আসলো সেটা হলো যারা সমন্বয়ক আছেন আন্দোলনের তাদেরকে ডিবি অফিসে নিরাপত্তা দেওয়ার নাম করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবং তাদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। একটি ভিডিও দেখলাম কিছু কিছু প্রাইভেট টেলিভিশন চ্যানেল প্রচার করছে, সেখানে দেখা যাচ্ছে ডিবির হারুন সাহেবের সঙ্গে বসে তারা খাওয়া দাওয়া করছেন। বলা হচ্ছে তাদেরকে নিরাপত্তার জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমার প্রথম প্রশ্ন, নিরাপত্তার জন্য যদি কাউকে নিরাপত্তা দিতেই হয়, তার সবচেয়ে নিরাপদ যে জায়গা সেটা তার বাড়ি, তার পরিবার।
সেখানে থেকে তাকে নিরাপত্তা দিতে হবে। 1 2 হচ্ছে যদি সে মনে করে তার পুলিশ এসকর্ট দরকার, পুলিশ পাহারা দরকার, তাহলে সেখানে তার বাড়ি, তার যাতায়াতের জায়গায় পুলিশ এসকর্ট দেওয়া যেতে পারে। কিন্তু যদি তাকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে নিরাপত্তার নামে আটক করে রাখা হয়, সেটা তো স্রেফ আটক, এবং তাকে আপনি অবৈধভাবে বাংলাদেশের সংবিধান এবং আইনে যা বলা আছে তার বহির্ভূতভাবে আপনি তাকে আটক করেছেন। তাকে 24 ঘন্টার মধ্যে আপনাকে কোর্টে প্রডিউস করতে হবে। যাই হোক, এই হীরক রাজার দেশে আসলে আইন কানুন সংবিধান নিয়ে কথা বলবার কিছু নাই। এখানে সরকার যা চায়, ক্ষমতাসীনরা যা চায়, সেটাই আইন, সেটাই সংবিধান। সুতরাং আমি সেদিকেও যাচ্ছি না। এই যে সমন্বয়কদের ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হলো, সেখানে আমি দেখলাম তাদেরকে লাইন ধরে বসানো হয়েছে এবং একজন সমন্বয়ক একটি কাগজ দেখে দেখে পড়ছেন, যেখানে তিনি বলছেন অনেক প্রাণহানি হয়েছে, সার্বিক দিক বিবেচনায় তারা কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছেন। আগামীতে তারা এখন এই মুহূর্তে আর কোনো কর্মসূচি দিচ্ছেন না। যেই ছেলেগুলো এত বড় আন্দোলন গড়ে তুলতে পারলো, যেই ছেলেগুলো আমরা দেখলাম মিডিয়ার সামনে অবলীলায় চমৎকারভাবে তাদের কথাগুলো গুছিয়ে বলছে, সেই ছেলেগুলোকে লাইন বাই লাইন স্ক্রিপ্টেড একটা লেখা পড়ানো হলো এবং সরকার মনে করছে যে মানুষ সেটা বিশ্বাস করবে। এই আন্দোলনের শুরু থেকেই সরকার অনেকগুলো ভুল করেছে। সরকারের প্রথম ভুল ছিল এটিকে মনে করা যে বিএনপি জামাত বা বিরোধী দলের আন্দোলন যেভাবে শক্তি দিয়ে দমন করা যায়, এই আন্দোলনকেও তারা সেভাবে দমন করতে পারবে। 2 হলো এই আন্দোলনটি শুরু থেকেই, হ্যাঁ, কোটাকে সামনে নিয়ে আন্দোলন শুরু হয়েছে, কিন্তু এরপরে যখন এটি গণমানুষের আন্দোলনের রূপ নিয়েছে, তখন কিন্তু এটি আর কোনো বিশেষ দল মত বা কোনো বিশেষ এজেন্ডা লক্ষ্য করে আন্দোলন হয়নি। প্রতিটি মানুষ, সাধারণ মানুষ, তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের কারণে এই আন্দোলনে যুক্ত হয়েছে। তারা দীর্ঘদিন নাগরিক হিসেবে একটা সেকেন্ড ক্লাস সিটিজেনের মতন বাংলাদেশে বাস করেছে। তারা ভোট দিতে পারে নাই, তাদেরকে দমবন্ধকর ভয়ের পরিবেশে থাকতে হয়েছে, তারা স্বাধীনভাবে কথা বলতে পারেনি, মত প্রকাশ করতে পারেনি, ফেসবুকে লিখতে পারেনি। আমরা দেখেছি বিভিন্ন সময়ে যারা সরকারি দল করেন তারা এই সাধারণ মানুষকে নানাভাবে নির্যাতন নিপীড়ন করেছেন। বিভৎসভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমিত আয়, একই সঙ্গে আবার দেখা যাচ্ছে কিছু মানুষ আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করছেন তার বাড়ির পিয়ন 400 কোটি টাকা বানিয়ে ফেলছে। এই সকল কিছুর একটা চাপা তীব্র বিদ্বেষ, ঘৃণা, ক্ষোভ মানুষের মধ্যে ছিল। সরকার সেটিকে বিরোধী দলের আন্দোলন যেভাবে দমন করে সেভাবে দমন করতে গিয়ে দ্বিতীয় ভুল করেছে। তৃতীয় যে ভুল করেছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তো তাচ্ছিল্য করে কথা বলে বলে অভ্যস্ত। তিনি বিএনপি চেয়ারপারসনকে বলেন এতিমের টাকা মেরে খেয়েছে, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেন রক্তচোষা, সুদখোর। ঠিক সেভাবেই তিনি বলেছেন রাজা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, তো কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? এই যে রাজাকার বলে গালি দেয়া, সাধারণ ছাত্রছাত্রী এটাকে নিতে পারে নাই। 4 নম্বর যে ভুল সরকার করেছে, ওবায়দুল কাদের বলেছে এই আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট, এবং আন্দোলনে যখন শান্তিপূর্ণ ছিল, কর্মসূচি যখন শান্তিপূর্ণ ছিল, তখন বেধড়ক লাঠিচার্জ করা, মেয়েদের উপরে লাঠিচার্জ করা, ছাত্রলীগকে লেলায় দেওয়া, এই সকল কিছু আন্দোলনকে আজকে এই জায়গাতে নিয়ে এসছে। এখন সরকার উপায়ন্ত না দেখে যারা সমন্বয়ক আছে তাদেরকে ডিবি কার্যালয়ে ধরে নিয়ে গিয়ে চাপ দিয়ে একটা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করছে। আরেকটা ভুল যেটা সরকার করছে, বারবার বলছে জামাত বিএনপি এই আন্দোলনের ঘাড়ে ভর করে নাশকতা করছে, তারা সরকার পতনের আন্দোলনের দিকে যাচ্ছে। দেখুন, বিএনপি জামাতকে এত শক্তিশালী করা, এটা অবশ্য বিএনপি জামাতের জন্য একটা ভালো খবরই বটে। সরকার এখনো বিশ্বাস করে এবং মনে প্রাণে এটুকু স্বীকার করে নেয় যে বিএনপি জামাত আসলে এমন অবস্থার দেশে তৈরি করতে পারে যে সরকারকে সেনাবাহিনী নামিয়ে কারফিউ দিয়ে সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে হয়। পরিস্থিতি সামাল দেওয়া যায় আমি বলছি না, কারণ পরিস্থিতি এখনো সামাল দিতে পারেনি, সরকার চেষ্টা করছে। যাই হোক, যখন এই বিবৃতিটি গণমাধ্যমে আসলো, সমন্বয়কদের লিখিত স্ক্রিপ্টেড একটি নাটক আসলো গণমাধ্যমে, ঠিক তার 1 ঘন্টার মধ্যেই আমরা দেখলাম যেই সমন্বয়করা বাইরে আছে তারা স্পষ্ট ভাষায়, পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে আন্দোলন থামছে না। বলা হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই কথাটি বলে আমি ডেইলি স্টার থেকে পড়ছি। বলা হয়েছে সারা দেশে সোমবার ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের গণমাধ্যমে পাঠানো বার্তায় জানানো হয় সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম, আছি এবং থাকব। প্রিয় দেশবাসী ও ছাত্র সমাজ, বিগত কয়েকদিন যাবৎ গণহত্যা, গণগ্রেপ্তারের পর সরকার এখন এক নতুন নাটক তৈরি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে
ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। আমি সরকারের ভুলগুলো নিয়ে বলছিলাম না, এই যে সমন্বয়কদের তুলে নিয়ে যাওয়া, তাদেরকে দিয়ে স্ক্রিপ্টেড কথা পড়ানো, মিথ্যা বয়ান তাদেরকে জোর করে দেয়া, এই সকল কিছুই সরকারের ভুলকে আরো বড় ভুলের দিকে নিয়ে যাচ্ছে এবং সরকারের নিজের পতন নিজে ত্বরান্বিত করছে। আমরা ইতিমধ্যে দেখেছি সমন্বয়কদেরকে কিভাবে এর আগে তুলে নিয়ে গিয়ে টর্চার করা হয়েছে। আমরা দেখেছি নাহিদ ইসলাম, তিনি নিজেও বয়ান দিয়েছেন, আমরা তার হাত পায়ের ছবি দেখেছি, তাকে কিভাবে পেটানো হয়েছে। আমরা ভিপি নূরকে দেখেছি, রিমান্ডে নেওয়ার নামে ভিপি নূরকে কি বিভৎস নির্যাতন করা হয়েছে। এই ছবিগুলো, এই ভিডিওগুলো মানুষের মাথায় কিন্তু গেঁথে গেছে। হাইকোর্ট যতই নির্দেশ দেখ বিটিআরসি কে ভিডিও সরিয়ে ফেলার জন্য, মানুষের মগজে যেই ভিডিও বা যেই ছবির বার্তা গেছে, সেটাকে আসলে হাইকোর্ট বা অন্য কোনো কোর্ট নির্দেশ দিয়ে কিভাবে সরাবে আমি জানি না। এবার হবে কঠোর আন্দোলন, আবার উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। এটা আমার মুখের কথা না, কার মুখের কথা প্রমাণ সহ দেখাবো। তার আগে আমি কিছু বলতে চাই আপনাদের। সেটা হচ্ছে বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আমি বুঝি না, জাতীয় ঐক্যের ডাক দিল, তারপরে একবারও মিডিয়ার সামনে সে আসলো না। আসলে দেখেন, আমি বিএনপি নীতি নির্ধারক না, কিন্তু গত কয়েকদিন আগে একটা ঘটনা কিন্তু ঘটছে বাংলাদেশে, আমি এটা জনসম্মুখীনে আনবো। বিএনপির কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়, নেতাকে কর্মী না, এবং তাদেরকে কী অবস্থায় গ্রেপ্তার করা হয় সেটা আমি বলবো, এখন বলবো না, কয়েকদিন পরে বলবো, কারণ আর কিছু প্রমাণের দরকার আছে আমার। আমি বারবার করে বলছি না যে আজকে পরিস্থিতি আসার জন্য বিএনপি দায়ী। বিএনপির ভাই আপনারা কেউ রাগ করেন না, জাস্ট আপনি আমার কথাটা শোনেন। আচ্ছা, দেশনায়ক তারেক রহমান সাহেবের যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে, তাহলে তিনি কি বেডরুম থেকে বের হইতে পারে না? লন্ডনে তার তো হাজার হাজার নেতাকর্মী আছে, তাদের সাথে এসে কি সে 2 মিনিট কথা বলতে পারে না, যে দেশের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে? সে কেন বারবার সেই ইয়াতে বসেই, বেডরুমে বসেই সে ভাষণ দেয়? বেডরুম থেকে সে কি বের হইতে পারে না? সে কি জনগণের কাতারে আসতে পারে না যদি তার প্রতিবন্ধকতা না থাকে? আমরা জানি না তার প্রতিবন্ধকতা আছে কিনা, মানুষের কিন্তু প্রশ্ন এটা, সাধারণ জনগণের মনের প্রশ্ন এটা। সে কেন বেডরুম থেকে বের হয় না? সে কেন বেডরুম থেকে বের হয় না? সে যদি বেডরুম থেকে বের হয়ে সাধারণ নেতাকর্মীদের মাঝে যদি সে কোনো ভাষণ দেয়, এই যে জাতীয় ঐক্যের ডাক দিয়ে, সে যদি এখানে একটা সমাবেশ করে যদি একটা ভাষণ দেয়, জাতীয় ঐক্যের ডাকটা সে যদি ছেড়ে দিত, তাহলে এই পরিস্থিতি আরও হইতো না? ছাত্রদের অনুকূলে আসতো না? বলেন, সাধারণ জনগণের পক্ষে আসতো না? জনগণের কাতার আসতে হবে। আর যদি আপনার প্রতিবন্ধকতা থাকে সেটাও বলতে হবে, সাধারণ জনগণকে জানাতে হবে। এটা তো আমার মনের প্রশ্ন না, এটা আমাকে মেসেজ করে, আমাকে কমেন্ট করে যে তারেক রহমান সাহেব কি তার বেডরুম থেকে বের হইতে পারে না? এই জন্য বললাম, এটা তো আমার মনের কথা না, সাধারণ জনগণের মনের কথা। এটা তো আপনাকে ক্লিয়ার করতে হবে, আপনার কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, নিষেধাজ্ঞা আছে কিনা বাইরে যাওয়ার, বাইরে জনগণের সাথে মিটিং করার কোনো বাধা আছে কিনা, ওই দেশের আইনে কোনো প্রবলেম আছে কিনা, এটা জানাইতে হবে না? সাধারণ জনগণ তো এটা প্রশ্ন করতেছে। সাধারণ জনগণ চিন্তা করতে, সে তো জনগণের কাতার আসতেই পারতো না, সে কীভাবে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেবে? এটা আমার প্রশ্ন না, এই সাধারণ জনগণের প্রশ্ন। বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে জাতীয় ঐক্যের ডাকটা দিয়েছেন, এই ডাকটা যদি তারেক রহমান সাহেব দেয়, তাহলে কিন্তু ছাত্ররা আরও সাহসী হইতো, আমি মনে করি, আমি যতদূর বুঝি আর কি। এখন দেখেন, গতকালকের আগে কিন্তু পরিস্থিতি এক ধরনের ছিল ছাত্র আন্দোলনের, কিন্তু আজকের থেকে ভাই পরিস্থিতি পুরো আলাদা। কারণ সাধারণ জনগণ বুঝে গেছে, তাদের যে সমন্বয়কারীদের তুলে নিয়ে ভয় ভীতি দেখায়, তাদেরকে নির্যাতন করে একটা বিবৃতি নিয়েছে। এই বিবৃতি দেওয়ার পরে দেখেন যে তারা বাকি যে সমন্বয়কারী আছে তারা কি বলছে, একজন কি বলছে শোনেন। সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং এই বিক্ষোভ কর্মসূচি হবে গত যে কোনো আন্দোলনের চেয়ে, আমাদের যে কোনো কর্মসূচির চেয়ে আরো শক্তিশালী কর্মসূচি। এই ডাকটা দেওয়া মানে কি বুঝতে পারছেন? এটা মানে কি, যে আরও ভয়াবহ কঠোর আন্দোলন হবে, বিগত সময় থেকে কঠোর আন্দোলন হবে, অবভিয়াসলি হবে। বাংলাদেশের যে পরিবারের সন্তান হারাইছে সেই পরিবার বসে থাকবে না, হাতে চুরি পরে বসে থাকবে না। বাংলাদেশের জনগণ বুঝতে তাদের অধিকারটা রাজপথে আদায় করে নিতে হবে, কারণ সে পদত্যাগ করবে না। জনগণ ভাবছিল যে আগে শিক্ষার্থীরা ভাবছিল এমন একটা পরিস্থিতি হইলে হয়তো সে পদত্যাগ করবে। আর শিক্ষার্থীরা যেসব সত্য তাকে দিচ্ছে সরকারকে, এই সত্যগুলো মানা আসলে কোনোভাবেই তার পক্ষে সম্ভব না। কারণ ওবায়দুল কাদের সাহেবের পদত্যাগ করা কোনোভাবেই সম্ভব না, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা সম্ভব না, এবং জাতির কাছে যে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী, এটাও সম্ভব না। সে কান্না করতেছে, ফেল করে কান্না করতে, কারণ সে বুঝে গেছে। আপনি দেখেন, বিগত 15 বছর তাকে কখনো এইভাবে দুর্বল হতে দেখছেন? সে ডোন্ট কেয়ার মুডে ছিল, সবসময় ডোন্ট কেয়ার মুডে ছিল না। কোনো সমাধান দিতে পারছে? তার মতো করে সে যা ভালো মনে হচ্ছে সেটাই বলছে। মরিচের সমাধান দিচ্ছে অন্যভাবে, তারপরে মাংসের সমাধান একভাবে, তেলের সমাধান একভাবে, পেঁয়াজের সমাধান একভাবে, কোনো বাধা নাই তার। সে চিন্তা করছে আমার কার কাছে আমার জবাব দিয়ে দিতে হবে, কোনো জবাব দিতে নাই। সে তার মতো করে সব কিছু পরিচালনা। কিন্তু এখন এই অবস্থায় এসে 15 বছর পরে এসে তার যে এত বড় একটা ধাক্কা, সেটা কখনো কল্পনা করতে পারে নাই। কারণ বিএনপি তো এমন কোনো কিছু করতে পারে না বিগত সময়ে। আর যারা পুলিশ গুলি করছে, এটা তো দেখেন প্রধানমন্ত্রী না চাইতেও কিন্তু গুলি করে দিচ্ছে পুলিশ, কারণ তাদেরকে তো বাঁচতে হবে। কারণ তারাও তো লাস্ট 15 বছর যেটা করছে জনগণের সাথে, তাদেরকে জবাবদিহিতারি দিতে হবে না, জনগণের সম্মুখীনে আসতে হবে না? আসতে হবে তো। এই জন্য পুলিশও মনে করেন নিজের বাঁচার জন্য অনেকে গুলি করছে। এই একটা ট্যাপে ফেলে দিচ্ছে এই সরকার, প্রশাসনকে একটা ট্যাপে ফেলে দিচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন না। ট্যাপে ফেলে এই কাজগুলো আদায় করতেছে। পুলিশের মনোবল কিন্তু ভেঙে গেছে অলরেডি। কিন্তু দেখেন, ঢাকার থেকে বাইরের থেকে কিন্তু ওসি আনা হয়েছে 8 জন। এখন নতুন ওসি এসে তারা একেবারে এভাবে চড়াও হবে?
দেখতে হবে। আর চড়া হলে তো পরিস্থিতি আরও ভয়াবহ হবে, বিকজ এখন তো শুধু ছাত্রদের দিকে তাকিয়ে নাই, হুট করে আন্দোলন হয়ে কিন্তু স্টুডেন্টকে মেরে ফেলা হয়েছে গুলি করে, এটা ব্যাপার। এখন কিন্তু পৃথিবী তাকিয়ে আছে, মাথায় রাখতে হবে ব্যাপারটা। এখন পৃথিবী তাকিয়ে আছে হচ্ছে বাংলাদেশের দিকে। আর গতকালকে একটা ইস্যু বলছি যে এখন ডক্টর ইউনূস আপনার অলিম্পিকের জন্য প্যারিসে অবস্থান করতেছে, প্যারিসের ভিআইপি গেস্ট অলিম্পিকের ডক্টর ইউনূস। ওইখানে কিন্তু বিশ্ব নেতারাও আসবে, মানবাধিকার কর্মীরাও আসবে, বাংলাদেশে আবার গোলাগুলি শুরু হয়, ওইখানে প্রশ্ন উঠবে। আর এই সব কিন্তু শেখ হাসিনার পক্ষে থাকবে না, জনগণের পক্ষে চলে যাবে, এটা মাথায় রাখতে হবে। এই জন্য যে সাহসিকতার সাথে যে ভাইটা ডাক দিচ্ছেন আন্দোলনের, আমি মনে করি বাস্তবিক এবারের আন্দোলন আরও কঠোর হবে, সত্যি বলতেছে। কারণ সাধারণ জনগণ বুঝে গেছে যে অস্ত্রের মুখে রেখে বিবৃতি দেওয়া হয়েছে, তারা আন্দোলন প্রত্যাহার করছে অস্ত্রের মুখে, তা না হলে তারা ক্যাম্পাস থেকে ঘোষণা করতো, ডিবি কার্যালয় থেকে দিত না। এটা বুঝতে হবে আপনাকে। যাই হোক, তপ্ত হবে পরিস্থিতি, কঠোর আন্দোলন আসবে, এটার রেজাল্ট কী হবে জানেন? সরকারের পতন ইনশাল্লাহ। বলে জেনায়েতুল আব্বাসী রাজাকার, তাকে গ্রেফতার করে রিমান্ড দেওয়া হোক। আব্বাসী কি নাম, এনায়েতুল্লাহ আব্বাসী, সে তো চিহ্নিত রাজাকার, এই ব্যাপারে তো কোনো সন্দেহের কোনো নেই, সন্দেহের প্রশ্ন আসে না। এখন এদের তো আগে আপনার ইসে নেওয়া উচিত, কি বলে, রিমান্ডে নেওয়া উচিত। সব পাগল কাফের না, কিন্তু সব কাফেরই পাগল হয়। কুখ্যাত কাফের তো এই জন্য পাগল হয়ে গেছে, কারে রাজাকার বলবে আর খুঁজে পাচ্ছে না। ও নাস্তিকটা নাকি বিচারপতি ছিল, এগুলো বিচারপতি না বিচারপতি। একটি দেশের মধ্যে আমরা এখন বিভক্ত হয়ে যাচ্ছি, কেউ কাউকে রাজাকার বলতেছে, কেউ কাউকে মুক্তিযোদ্ধা বলছে। এইসব হীনমন্যতার কারণে আমাদের বিভক্তি আরো বেড়ে যাবে। এই যে জাতিগত বিভক্তি, এটা আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিবে। যাকে তাকে রাজাকার, আপনারা দেখছেন নেট তো এখন বন্ধ, এটিএন চ্যানেলে, এটিএনে টক শোতে বসছে, একদিকে এক বুদ্ধিজীবী আস্তিক, আরেকদিকে কুখ্যাত কাফের নাস্তিক। ও নাস্তিকটা নাকি বিচারপতি ছিল, এগুলো বিচারপতি না বিচারপতি। সে আমাকে বলে রাজাকার। আপনারা অনেকে দেখছেন, বলে জেনায়েতুল আব্বাসী রাজাকার, তাকে গ্রেফতার করে রিমান্ড দেওয়া হোক। তার এক বুদ্ধিজীবী বলতেছে, ওনার জন্মই তো দেশ স্বাধীনের অনেক পরে, তুমি রাজাকার হয় কেমন করে? উনি বাংলাদেশের একজন অত্যন্ত প্রথিত যশা আলেম, কিন্তু তার লক্ষ লক্ষ নয় কোটি কোটি ভক্ত রয়েছে। এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, এই যে স্কলার, অত্যন্ত জনপ্রিয় বক্তা, এবং একটা বিশেষ, যাকে বলা হয় ইসলামের একটা বিশেষ স্কুল বলা হয়, সেই স্কুলের উনি পীর মাশায়েখ। তো তার সম্পর্কে উনি খুব আপত্তিকর একজন বক্তব্য দিয়েছেন যে উনি রাজাকার, এনায়েতুল্লাহ আব্বাসী রাজাকার। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে, উনি যেহেতু স্টিল ইজ জাস্টিস রিটায়ার্ড হোয়াট এভার মেবি, ইজ অলওয়েজ জাস্টিস। আমার প্রথম কথা হলো যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর জন্ম 1977 সালে, মহান মুক্তিযুদ্ধের 7 বছর পরে। এই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কি করে রাজাকার হন? এবং সেই রাজাকার, ওনার মতো একজন মানুষ যদি এইভাবে ইসলামের যুদ্ধ, হ্যাঁ, ওনার মতো একজন বোদ্ধা মানুষ যদি বাংলাদেশের ইসলামের, উনি 1977 সনে জন্ম নিয়েছেন, এত তরুণ বয়স হওয়া সত্ত্বেও এই মুহূর্তে ইসলামী বক্তাদের মধ্যে জনাব দেলোয়ার হোসেন সাইদির পরে যদি কাউকে কাউন্ট করা হয় জনপ্রিয়তার দিক থেকে, সবচেয়ে বেশি জনপ্রিয়। এবং তার এই যে কোটি কোটি তার ভক্ত অনুসারী, এখন আপনি একজন লোককে বলে দিলেন যে উনি রাজাকার। দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে প্রিয় দর্শক, ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।